স্বাগত। দেখছেন দিনের প্রধান খবর আর খবরের পেছনের খবর নিয়ে পর্যালোচনামূলক অনুষ্ঠান বাংলাদেশ এখন। আপনাদের সঙ্গে আছি আমি সুলতানা রহমান, আর আমার সঙ্গে আলোচনার জন্য স্টুডিওতে আছেন মুক্তিযোদ্ধা সংসদের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল হেলাল মুর্শিদ খান বীর বিক্রম এবং বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। মূলত সারাদিন যে খবরগুলো আলোচনায় থাকে, শিরোনাম হয়, সেগুলো নিয়েই আমাদের প্রতিদিনের নিয়মিত এই আয়োজন। শুরুতে একটু দেখে আসতে চাই সারাদিনের খবরগুলো। জামায়াত নেতা কামারুজ্জামানকে মৃত্যু পরোয়ানা পড়ে শোনানো হয়েছে। এরপর থেকে রিভিউ পিটিশনের 15 দিনের ক্ষণগণনা শুরু হয়ে গেছে বলে মনে করছেন অ্যাটর্নি জেনারেল। তিনি বলেন, সরকার এখন রায় কার্যকরের প্রক্রিয়া শুরু করলে তা অবৈধ হবে না। যদি ট্রাইব্যুনাল থেকে মৃত্যু পরোয়ানা গিয়ে থাকে জেলখানায়, এবং আমরা শুনেছি যে গিয়েছে, তো যাওয়ার পরে স্বাভাবিকভাবেই উনি জানবেন মৃত্যু পরোয়ানা যাওয়ার ব্যাপারটি। আজকে থেকে 15 দিন কাউন্ট হবে। তবে এর সঙ্গে একমত নন কামারুজ্জামানের আইনজীবীরা। আপিল বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী রায় স্বয়ং নকল পাওয়ার 15 দিনের মধ্যে আমরা রিভিউ করব এবং রিভিউর পর রিভিউর দণ্ডাদেশ অনুযায়ী সিদ্ধান্ত হবে যে কিভাবে তার সাজা দেওয়া হবে। হরতাল ও অবরোধে নাশকতাকারীদের বিচারে সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। ইউরোপীয় পার্লামেন্ট সদস্যদের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা জানান। এদিকে চলমান নাশকতা বন্ধ না হলে বিএনপির সঙ্গে কোনো আলোচনা হবে না বলে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দলকে জানিয়েছে আওয়ামী লীগ। ট্রান্সপারেন্ট পার্টিসিপেটরি ইলেকশন করতে যা দরকার, যে ধরনের নতুন ইনস্টিটিউশন দরকার হবে, যেভাবে ইলেকশন কমিশনকে স্ট্রেনথেন করতে হবে, যদি অন্য কোনো নিয়ম আনতে হয়, সেগুলি আলাপ হবে। কিন্তু যাই আলাপ করি না কেন, সেটা সংবিধানের ভেতরে থাকতে হবে, তার বাইরে গিয়ে কোনো আলাপ করার কোনো সুযোগ নেই। রাজধানীর হাজারীবাগে যুবদল নেতার বাসায় বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে জসিম নামে এক যুবক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন স্থানীয় ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাজু। দুর্বৃত্তের কবল থেকে দেশকে রক্ষা করতে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 21 পদক ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এ সহযোগিতা চান। দেশে ধ্বংসযজ্ঞ চালানোর অপচেষ্টা কোনোভাবে মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী। ভুল সিদ্ধান্তের কারণে, তার নিজের ব্যর্থতার কারণে দায় চাপে বাংলাদেশের মানুষের উপর, আর তাদেরকে এইভাবে মরতে হবে, এটা কখনো মেনে নেওয়া যায় না। কাজে এ ব্যাপারে সকলের সহযোগিতা চাই যে এই ধরনের দুর্বৃত্তায়নের হাত থেকে দেশকে যেন মুক্ত করতে পারি। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঢাকা পৌঁছেছেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে 3 দিনের সফরে ঢাকা এসেছেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মমতার বৈঠকে ছিটমহল বিনিময় ও তিস্তা চুক্তি নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। মঞ্জুর মোর্শেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেখছিলেন সারাদিনের খবরগুলো। ঢাকায় এসেছেন মমতা ব্যানার্জি এবং তিনি এয়ারপোর্টে নেমে বলেছেন জয় বাংলা, বাংলাদেশে আসলে নাকি এটি বলতে হয়। এবং আসলে এই মমতার এই সফর থেকে মানে সম্পর্ক উন্নয়নের কোনো ইঙ্গিত কি থাকবে, কি মনে হয় আপনার জনাব হেলাল মুর্শিদ? আমরা এই বিষয়টি অত্যন্ত আমাদের কাছে একটা এই যে আশার যে বিষয়টি অত্যন্ত আশাব্যঞ্জক হলেও কিছুটা আশ্চর্য এবং কিছুটা প্রথম দিকে তো সন্দেহের বিষয় ছিল যে উনি আসবেন কিনা। 2011 সালের সেপ্টেম্বরে যখন প্রধানমন্ত্রী এসেছিলেন মনমোহন সিং, আমার সৌভাগ্য হয়েছিল ওনার বক্তব্যগুলো শুনতে। উনি যেভাবে যে ইমোশন নিয়ে কথা বলেছিলেন যে বাংলাদেশের সঙ্গে যে কোনো দ্বিপাক্ষিক আলোচনা বা কার্যক্রম করতে ওনার কোনো দ্বিধা নেই কেন্দ্র থেকে, এবং বলতে গেলে সরাসরি উনি ব্লেম করেছিলেন তখন যে এটি হয়নি তাদের অঙ্গরাজ্যের এই অসুবিধার জন্য বা বাধার জন্য। সেই সময় আমাদের মনেও একটা স্বাভাবিকভাবে এক ধরনের সন্দেহ হচ্ছিল যে মমতা ব্যানার্জিকে আমরা মনে করতাম বাংলাদেশের অকৃত্রিম বন্ধু, একজন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত একজন পরিচিত বন্ধু, এবং আমাদের যে সম্মানটুকু উনি রাখবেন এটি আমরা আশা করেছিলাম। যাই হোক, এটাও আমাদেরকে মানতে হবে যে রাজনীতি
একজন রাজনীতিবিদ তার দেশের স্বার্থেই রাজনীতি পরিচালিত করবেন। ভিন্ন রাষ্ট্রের সঙ্গে তার যে সম্বন্ধটি হবে সেটি হবে তার নিজের স্বার্থ রক্ষা করে। হয়তো এতদিন উনি তাই রক্ষা করতে চাচ্ছিলেন। একটি বিষয় বোঝা যাচ্ছিল যে উনি চাচ্ছিলেন, ওনার একটা প্রবলেম ছিল যে এই তিস্তা পানির যে বন্টনের বিষয়টি, ওনাদের যে খালগুলো আছে যেগুলো এই নদী থেকে সাইডে নিয়ে ওনাদের এলাকার যে ইরিগেশনটি হয়, ওনাদের একটি ধারণা ছিল যে সেটি যদি আমাদেরকে যথেষ্ট পানি দেওয়া হয় তাহলে সেই যে ইরিগেশনের যে তার নিজের এলাকার যে জমির যে উর্বরতা সেটি কমে যাবে বা উৎপন্নটা ব্যাঘাত হবে। এটিই ছিল মেইন কথা এবং এটার উপরে ভিত্তি করে করেছেন। তবে এর পিছনে কোনো রাজনৈতিক কোনো আরও কিছু ইচ্ছা ওনার ছিল কিনা, পশ্চিমবঙ্গে আরও পপুলার হবার ওনার প্রয়োজন ছিল কিনা, এগুলো অবশ্য তলিয়ে দেখা আলটিমেটলি যায়। তিনি তার পপুলারিটি, সেই জনপ্রিয়তা তো আর ধরেও রাখতে রাখতে পারেননি পারেননি এবং কেন্দ্রের সঙ্গে যে 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 বিবাদ এবং যে এবং সংঘাত সৃষ্টি হয়েছিল, তখন তার কেন্দ্রের যে অবস্থা, যেই প্রভাব, যেই দাপট ছিল, এখন আর সেটি নাইও। রাজনৈতিক অবস্থা আসলে পরিবর্তিত হয়েছে। কিন্তু আপনি যেমনটা বলছিলেন যে বাংলাদেশের এক ধরনের অকৃত্রিম বন্ধু বলে তাকে মনে করা হতো, সেইটাই এক ধরনের ফাটল তো ধরেছে বটেই। এবং সাম্প্রতিক সময় জানেন যে তার তৃণমূল কংগ্রেসের তার সদস্য এবং রাজ্যসভার সদস্য আহমেদ হাসান ইমরানকে নিয়ে অনেক ধরনের অভিযোগ এসছে। আসলে কি এই যে ফাটল যেটি ধরেছে তা কি পুনরুদ্ধার সম্ভব হবে, জনাব নঈম নিজাম? একটা বিষয়, শুধু ইমরানের বিষয় না, একসঙ্গে আপনি যোগ করতে হবে বর্ধমানের যে ঘটনাটি ছিল। রাইট। বর্ধমানের ঘটনার সঙ্গে সেখানে আমরা কিন্তু দেখতে পাই যে তৃণমূল কংগ্রেসের অনেকে জড়িত ছিলেন। মমতা তার জবাবও ঠিক মতো তার কেন্দ্রকে দিতে পারেননি, কোনো জবাবই তিনি দেননি। জবাবও দেননি, এটাই বললাম। সেটা আপনি দেখেন, ইমরানের এই ঘটনাটুকু বাংলাদেশের জন্য একটা এক ধরনের হুমকিও আপনি বলতে পারেন যে বাংলাদেশের অনেক ক্ষেত্রে এই ধরনের যদি প্রতিবেশী একটা রাজ্যেতে এরকম ঘটনা ঘটে বা রাষ্ট্রে এরকম একটা ঘটনা ঘটে তাহলে আমরা কি আমাদের নিরাপত্তাহীন মনে করব না? এই জায়গাগুলোতে মমতাকে তো আমি জালাল মোর্শেদের সঙ্গে একমত। মমতাকে আমরা মনে করতাম যে বাংলাদেশের অকৃত্রিম একজন বন্ধু, কিন্তু তিনি যেদিন থেকে মুখ্যমন্ত্রী হলেন তিনি বদলে গেলেন। তার মধ্যে মমতার মধ্যে আমরা মায়া কিংবা মমতা কোনোটাই দেখিনি বাংলাদেশের জন্য। বাংলাদেশের যদি আপনি ধরেন তিস্তা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আমাদের ল্যান্ড বাউন্ডারি যে প্রবলেমটা যে ছিল, এগ্রিমেন্টটা প্রপারলি বাস্তবায়ন করা যায়নি। তার জন্য আমরা যদি দেখি তখনকার সময় কংগ্রেস সরাসরি বলেছিল যে মমতা এত বাধা দেওয়ার কারণে অনেক কিছু সম্ভব হচ্ছে না, যেটা হয়তো এখন তিনি আর পারছেন বা চাইলেও পারবেন না এরকম একটা অবস্থা, কারণ তিনি নিজেও চাপের মধ্যে আছেন। যে কারণে একটা অবস্থা মমতা হয়তো চেষ্টা করছেন এই অবস্থা দূর করতে। বাংলাদেশের সঙ্গে মমতার একটা দূরত্ব গত কয়েক বছর তৈরি হয়ে গিয়েছিল। আমরা এটুকু আশা করব মমতার আশার মধ্য দিয়ে এই দূরত্বটুকু দূর হবে, কারণ আমাদের বাংলাদেশের মানুষ আমরা মমতাকে ভালোভাবে দেখতে চাই। আমরা দেখতে চাই একজন বন্ধু হিসাবে, কারণ আপনি ইচ্ছা করলেও আপনি প্রতিবেশী বদল করতে পারবেন না, আপনি কিন্তু বন্ধু বদল করতে পারবেন কিন্তু প্রতিবেশী বদল করা সম্ভব নয়। মমতা আমাদের সবচেয়ে কাছের প্রতিবেশী, আমরা প্রতিবেশী বদল করতে পারবো না। আমি ইচ্ছে করলে আরেকজনের সঙ্গে বন্ধুত্ব করতে পারবো, একটি দেশ থেকে আরেকটি দেশের সঙ্গে বন্ধুত্ব করা সম্ভব, কিন্তু একজন প্রতিবেশীর সঙ্গে এটা সম্ভব নয়। তো সেই কারণে মমতার ক্ষেত্রে আমাদের আশাবাদের জায়গাটুকু এতটুকু যে তিনি বাংলাদেশের ক্ষেত্রে প্রত্যেকটি জায়গায় একটা পজিটিভ অবস্থান থাকবেন। আমরা চাই না সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয় এমন কোনো ঘটনা তার দ্বারা ঘটবে। আমরা চাই না এমন একটা জায়গাতে যেখানে তার দলের কোনো নেতা কিংবা তার দলের কোনো এমপি বা এমএনএ যারা আশ্রয় প্রশ্রয় দিবে বাংলাদেশের জঙ্গিবাদীদেরকে। আমরা চাই না মমতার কোনো এমপিকে যারা বাংলাদেশের এমন একটি জঙ্গিবাদী সংগঠনের সাথে আর্থিক লেনদেনের সঙ্গে জড়িত থাকবে। এখন আমরা তো চাইতেই পারি অনেক কিছু, কিন্তু আপনি জানেন যে যার বিরুদ্ধে একদম সুনির্দিষ্ট অভিযোগ, সেই আহমেদ হাসান ইমরানকে তিনি সফর সঙ্গী করতে চেয়েছিলেন এবং একদমই মানে শেষ মুহূর্তে এসে সেটি আসলে মানে তিনি বাদ দিয়েছেন তাকে। ফলে সেই খুব দুঃখজনক হতো, কারণ আমরা তো এই জায়গাটা আমরা চাই না, কিন্তু আমরা আশা করবো এই কারণে এতদিনে যে চাওয়া পর হিসাব নিকেশগুলো ছিল মমতা সেগুলো আমাদেরকে ফিরিয়ে দিবেন। আমরা তাকে ভালোবাসার চোখে দেখতে চাই, তার মধ্যে মায়া মমতা যে করবেন নতুন করে সেখানে সাংবাদিকদেরকে বলেছেন যে কাঠিন্যটুকু আমরা দেখতে চাই না। তিনি কিন্তু কলকাতা ছাড়ার আগে সেখানে সাংবাদিকদেরকে বলেছেন যে বাংলার ভালোবাসা তিনি বাংলাদেশের মানুষের জন্য নিয়ে আসছেন, ভালোবাসা এবং শুভেচ্ছা। নিশ্চয়ই আমরা সেটি আসলে দেখতে চাই আরেকদিন। আসলে দেখা যাক, তার কার্যসূচি কালকে আছে, নিশ্চয়ই কোনো না কোনো ভালো কিছু বের হবে, এমনটা তো মানে বেসিক্যালি এখন এই চেঞ্জের কারণটি কি হয়তো আমরা খুঁজতে পারি, পেছনের দিকে যেতে পারি যে কারণটি কি, এখন কেন করলেন, আগে কেন করলেন। এই প্রশ্নের জবাবটি ঠিক মানে আগে কেন করলেন এবং এখন কেন করছেন, এই প্রশ্নের জবাব নিব। তার আগে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, মাত্র 50 সেকেন্ডের।
বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। যে আপনি বলছিলেন মমতা ব্যানার্জি আগে কেন পারেননি, এখন কেন পারছেন। এমনকি আপনি মনমোহন সিং এর সফর সঙ্গী হওয়ার কথা ছিল তার, তিনি কিন্তু শেষ মুহূর্তে সেই সফর কোনো কারণ ছাড়াই আসলে বাতিল করেছিলেন। আমরা পিছন দিকে গেলে নানান কিছুই বলা যেতে পারে, তবে আমরা এখন একটা আশা করব যে আগে পারেননি এখন পারছেন, নিশ্চয়ই কোনো ওনার মানসিকভাবে ওনার কোনো উদ্বুদ্ধ হয়েছেন উনি, যাতে করে বাংলাদেশের সঙ্গে তার সম্পর্কটি ভালো হওয়া দরকার, এটি প্রথম জিনিস। দ্বিতীয়টি হলো ওনার নিজের স্বার্থেও হয়তো কিছু আছে, যেটিতে হয়তো ওনার জনগণের কাছে উনি আরও গ্রহণযোগ্যতা পাবেন এবং কেন্দ্রের কাছেও গ্রহণযোগ্যতা পাবেন, এবং বর্তমানে কেন্দ্রের যে সরকারের যে চেঞ্জটি হয়েছে সেটির কারণেও হয়তো উনি কিছুটা বুঝতে পারছেন যে এই বুঝতে পারছেন না, চাপের মুখে পড়েছেন যে এটি না করলে কারণ হয়তো মোদী সরকার ওনার প্রতিবেশী খারাপ হবে। দেশগুলোর সঙ্গে সম্পর্ক ভালো করার জন্য করতে চায়। নিশ্চিত একটি চেষ্টা করেছে, এবং সেই কারণেই আমরা বলতে পারি যে ওনার ইচ্ছা হয়েছে। আমরা এটিকে এখন পজিটিভ হিসেবে নেব, আমরা বাংলাদেশের মানুষ হিসেবে। কিন্তু তিস্তার ব্যাপারে এখন পর্যন্ত কিন্তু তিনি ইতিবাচক কোনো কথা বলেননি, যদিও আপনি জানেন যে ছিটমহলের বিষয়ে তার অনাপত্তির কথা তিনি কিন্তু আগেই জানিয়ে দিয়েছিলেন। দেখুন, আমাদের কিন্তু 1 মাস পরেই মোদির বাংলাদেশ সফরের কথা, মার্চে। যদি মার্চে মোদি বাংলাদেশ সফরে আসেন, তাকে তার প্রতিবেশীকে কিছু না কিছু দিতে হবে। ওই জায়গাটুকু এখন আমাদের কয়েকটি প্রবলেম কিন্তু ইন্ডিয়ার সঙ্গে সবচেয়ে বেশি, আমাদের খুব বেশি সমস্যা নাই, কিন্তু আপনি দেখেন অনেকগুলো সংকটের নিরসন অনেক আগেই হয়ে গিয়েছিল। ইন্ডিয়া আমাদের একটি বন্ধু রাষ্ট্র, আমরা তাদের কাছে আশাবাদটা এই কারণে অনেক বেশি থাকে, কারণ আমাদের মুক্তিযুদ্ধের পার্টনার ছিল ভারত। তো সেক্ষেত্রে আপনি দেখেন সমস্যা কি, ল্যান্ড বাউন্ডারি একটা প্রবলেম, খুব জটিল কোনো প্রবলেম না। কতগুলো আমাদের ছিটমহল, এগুলোর অনেকগুলো সংকট নিরসন করা পথে, বা অনেকগুলো কিভাবে নিরসন করা যায় সেটা কিন্তু চূড়ান্ত করা। দ্বিতীয়ত হলো তিস্তাকে নিয়ে যে সংকটটুকু, কিংবা অন্য 2-1টি নদীতে আমাদের যে পানির যে সংকটটুকু আছে সেই সংকটগুলো নিরসন করা। এক্ষেত্রে মমতার যে ভূমিকাটা, তিনি আগাগোড়ে একটি কেন্দ্রকে বাধাগ্রস্ত করার চেষ্টা করতেন। কেন্দ্র আগে যখন কংগ্রেস ছিল তখন তারা একটা পজিটিভ ছিল বাংলাদেশের বিষয়ে। এখন দল পরিবর্তন হলো ভারতে, তাদের পররাষ্ট্রনীতির কোনো পরিবর্তন ঘটেনি। তো যেই কারণে বিজেপি ক্ষমতা আসার পরও তারা একই রকমভাবে এই সংকট নিরসনের জন্য আন্তরিকতা প্রকাশ দেখাচ্ছে বা আমরা দেখতে পাচ্ছি। তো সেই জায়গাটুকু মমতাকে যে কাজটিকে আমরা তার কাছে আশা করছি, যে মমতা এই মুহূর্তে যে বাংলাদেশের সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহত রাখার স্বার্থে, কিংবা তার কেন্দ্রীয় সরকারের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্কটুকু ছিল সেটুকু বহাল রাখার জন্যই তাকে দুটি জায়গা আমরা আশা করবো, ওই জায়গাটুকু ল্যান্ড বাউন্ডারির যে প্রবলেমটা আমাদের, সেই প্রবলেমটা নিয়ে সলভ করার একটা বক্তব্য রেখে যাবেন। আমাদের বিশেষ করে আমাদের ছিটমহলগুলোর মানুষগুলো আশায় বুক বেঁধে আছে, এবার মনে হয় যে হস্তান্তর প্রক্রিয়াগুলো দীর্ঘদিন থেকে তারা, আপনি জানেন কি পরিমাণ সংকট এবং সমস্যার মধ্যে তারা দিন কাটায়, সেই সংকটটুকু দূর হবে। এটা হবে। একই সঙ্গে তিস্তার মানুষের, তিস্তা পাড়ের মানুষ অপেক্ষা করে 2 দিন ধরে কেবল আশাবাদ তাদের মধ্যে, যে মমতা পজিটিভ একটা বক্তব্য রেখে যাবেন, যাতে করে হয়তো পরবর্তী ধারাবাহিকতায় কেন্দ্রীয় সরকার যখন প্রাইম মিনিস্টার বাংলাদেশে আসবেন, মোদি, আপনি জানেন তো মোদি তো এখন সারা এই উপমহাদেশের সবচেয়ে পপুলার লিডারদের মধ্যে একজন। তো সেই মোদির যে বিশাল